ওই জায়গাটা বন্ধ করলে হয়ে যাবে। আচ্ছা দেখো, সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখ। দেখো যে আমরা কিন্তু সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বনাম এন্ট্রপি, তাহলে তোমরা গ্রাফের ক্ষেত্রে তো আমি বলছি যে এমন একটা কোনো একটা সূত্র আমাদের চিন্তা করতে হবে যেটাতে তাপমাত্রা আছে আর এন্ট্রপি আছে, এটা। এবং কোন কেসে সেটা সম আয়তন, তাপমাত্রা আর কি আছে, এন্ট্রপি আছে। তাহলে আমরা তাপমাত্রা বনাম এন্ট্রপি যে সূত্রটা, এটা কিন্তু আমরা জানি ইনশাল্লাহ এখন পর্যন্ত, যে সেটা হচ্ছে এন সিভি লন T2/T1। গ্রাফ আঁকার নিয়ম কি জানো? যখন কোনো ওই যে গ্রাফের কথা যখন বলে, যে এখানে রাশিটা হচ্ছে আমাদের, আমরা যখন গ্রাফটা আঁকবো তখন তাপমাত্রা লাগবে আর এন্ট্রপিটা লাগবে, তখন আমাকে চিন্তা করতে হবে যে কোন সূত্রে তাপমাত্রা আর এন্ট্রপি আছে, এটা তারপরে গ্রাফ আসবে। তাহলে বুঝতে সূত্র কত ভালোভাবে করতে হবে। এখন এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল এন সিভি লন T2/T1। দেখো তো এখানে এন্ট্রপি আছে, তাপমাত্রা আছে। তাহলে এখন আমরা কিন্তু জানি যে এই যে ডেল এসটা যে আছে, এটা এন সিভি, এটা কি, এই যে সম আয়তন প্রক্রিয়ায় আপেক্ষিক তাপ, এটা আপেক্ষিক তাপ, সমায়তন প্রক্রিয়ার আপেক্ষিক তাপ। এখন আমরা এখানে লিখতে পারি হচ্ছে লন T2/T1। আমি একবারে শূন্য থেকে বোঝাচ্ছি যাতে প্রবলেম ফিল না করো। তো আমরা কিন্তু এটা জানি যে এন সিভি, এই যে লনের জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি লন ইকুয়াল লেখা যায় লগ ইকে, মানে লগের বেস যদি ই হয় তখন আমরা সেটাকে লন বলি, তাই না? তাহলে এখানে কি লেখা যায় T2/T1 লেখা যায় কি। এসএসসির কনসেপ্টে কিন্তু সেটা আমরা জানছিলাম একটা জিনিস, যে দেখি যারা জানো তারা জানো, তাও একটু বলতেছি যে এখানে জানো যে এই যে দেখো তো 10-এর উপর স্কয়ার দিলে কত হয়, 100 হয় না? এটাকে আমরা লগে যদি প্রকাশ করি তখন কীভাবে লিখবো, লগ, এই যে এটা বেস না, বেসটা এখানে থাকে, ঠিক আছে? আর এটা কত বের হয়েছে 100, এটা এখানে থাকলো, আর এটা কি পাওয়ার। তো এই জিনিসটাকে আমরা যদি আবার লিখতে চাই, এটা লগের একটা ধর্ম, লগ এইভাবে উৎপত্তিটা দেয়, মানে এই জিনিসটাকে লগের মাধ্যমে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো এটা যদি আবার আমরা এরকম একটা গাণিতিক টার্ম তৈরি করি, তাহলে কি হবে, এটা বেস, এর উপর পাওয়ার, এখানে যে থাকবে তার উপর পাওয়ার। বোঝার চেষ্টা করো, এইটা ইকুয়াল কি লেখা যায়, এই যে 100 আছে না, এই 100টা এখানে লাগবে। তাহলে এবার বলো তো, আমি যদি লিখি লগ, এটা এ, এটা এক্স, আর এটা কি ওয়াই, এইটা কি কিভাবে গাণিতিক ফর্ম দেওয়া যাবে, এ এটা ওয়াই আর এই যে এক্স দেওয়া যাবে। দেখো লগ এভাবে ইয়ে করা হয়। তাহলে এবার বলো তো ওই কেসটা এখানে খাটাও, এটা ই না, তাহলে দেখতেছো এখানে, দেখতেছো, দেখো 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 তো এখানে কে আছে লগের সাথে, এই বেস, এই বেসের সাথে পাওয়ার হচ্ছে এই পেশাটা না, তার মানে এর উপর পাওয়ার হবে এইটা, এই দেখো না এখানে ভাই, দেখলে তো বুঝতে পারতেছো, এই যে এইটার উপর পাওয়ার হচ্ছে না ওয়াই, তাহলে এই যে ইর উপর পাওয়ার হবে এই জিনিসটা ইকুয়াল এইটা, দেখছো এইটার উপর এটা পাওয়ার ইকুয়াল এক্স, তার মানে এইটার উপর এইটা পাওয়ার, এইটা পাওয়ার না ইকুয়াল এইটা। তাহলে আমরা এখন ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতেছি। দেখো তাহলে আমরা এখন লিখতে পারি হচ্ছে, আমরা এখন লিখতে পারি T2/T1। বলো তো এইটার উপর পাওয়ার কোনটা, দেখো এই অংশটা, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে E⁻ ডেল, দেখো আমরা এখন হচ্ছে লিখতে পারি E⁻, তো এটার উপর এটা পাওয়ার না, এই যে এস, তারপর কি এন সিভি, এটা কিন্তু সম আয়তন প্রক্রিয়ায় আপেক্ষিক তাপ, আমরা আপেক্ষিক তাপটা কিন্তু শিখছি, তাই না? এটা লেখা যায়। এবার বলো তো এন্ট্রপি, তাহলে এন্ট্রপি, তাহলে হচ্ছে এটা যদি আমরা এইটার উপর পাওয়ার এটা, তাই না, এর উপর এটা পাওয়ার পুরোটাই, তাহলে এটা যদি আর গুণন করো তখন কি আসবে বলো, দেখা যাচ্ছে কি না? তাহলে এইখানে দেখো তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, তাহলে এখানে লিখতেছি দেখো। তাহলে এটা যদি আমরা আর গুণন করি, এটা কি উপরে যাবে না গুণ অবস্থায়, এটা তো পুরোটা একটা, এর সাথে এটা গুণ হবে না, তাহলে আমরা এখন লিখতে পারি T2 ইকুয়াল, বোঝো কি এগুলো রে, এটা কি আর গুণন বোঝো না, এটা গুণ, এটা গুণ, তাহলে এটা গুণ করলে T2, আর এটা গুণ করলে কি হবে বলো, T1, তারপর কি E⁻ কত ডেল এস বাই এন সিভি, এটা লেখা যায়। তাহলে এখন দেখো এন সিভি লেখা যায় তো, এটা কি তাপমাত্রা না, এটা কি তাপমাত্রা, এটা কি এন্ট্রপি, এই যে দেখো তাপমাত্রা, এই যে দেখো এন্ট্রপি। এখন তুমি একটা জিনিস দেখো, এই যে এন্ট্রপির পরিবর্তনটা, মানে এই 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 মানটা যত বাড়বে, এটা তো একটা ভগ্নাংশ না, তাহলে লগের মান যত বাড়বে এই মানটা তত বড় হবে, এই মানটা যত বড় হবে এই মানটা তত বড় হবে, এই মানটা যত বড় হবে তার সাথে গুণফলটা তত বড় হবে। কি মিন করতেছে তার মানে,
এনট্রপিটা যত বড় হয় তাপমাত্রাটা তত বৃদ্ধি পাবে। কি একই রকম হচ্ছে না জিনিসটা? এখন তাহলে তার গ্রাফটা কি আসবে দেখো, তাপমাত্রা বনাম এনট্রপি বলছে না, বনামের পরে যে অংশটা থাকে সেটা সবসময় কোন দিকে নিতে হবে? আনুভূমিক দিকে নিতে হয়। সবসময় খেয়াল রাখবে, তাপমাত্রা বনাম এনট্রপি না, ওইটা আনুভূমিক দিকে নেবে। তাহলে তার গ্রাফটা কেমন আসবে দেখো, দেখা যাচ্ছে কিনা, এই যে দেখো গ্রাফটা। তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারি? এই বরাবর আমরা লিখবো এস, আর এই বরাবর লিখবো টি। এই যে তাপমাত্রা বনাম এনট্রপি হয়েছে। এখন বলো, এনট্রপি যদি বাড়ে, এইটা যদি বাড়ে, এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এদের গুণফলটা বাড়বে। তারপরে এখান থেকে বোঝা যাচ্ছে এনট্রপি বাড়লে কি তাপমাত্রা বাড়তেছে। তাহলে তার গ্রাফটা এখন আমরা কিভাবে লিখবো দেখো, তার গ্রাফটা আমরা এই যে এইভাবে লিখবো। একটা বাড়লে আর একটা যদি বাড়ে, একটা সাপেক্ষে আরেকটা বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পাইলে এটাও বৃদ্ধি পায়, তখন তার গ্রাফটা এরকম হয়। দেখো এক্ষেত্রে কিন্তু এই যে দেখো, এই অংশটা যদি বাড়ে, দেখো এইটা বাড়ে। বলো তো এখানে এই দুটো রেখার মধ্যে এটা কার মান? এটা টির মান, এটা কার মান? এটা এসের মান। এই জায়গায় আসো, দেখো তো এটা কার মান? আনুভূমিক বরাবর এসের মান, আর এটা কার মান? টির মান। তাহলে বাড়তেছে কিনা গ্রাফটা এরকম। এখন কথা ছিল বক্র হইলো কেন, এটাও তো একটা টেনশন। হ্যাঁ, এটা আমরা কনসেপ্টে জানি যে বক্র কেন হয়। যখন আমরা একটা জিনিস দেখো এখানে, যখন আমরা এ সমানুপাতিক বি বলি, দেখো তো এখানে দেখা যায় কি এ সমানুপাতিক বি যখন আমরা বলি, তখন আমরা গ্রাফটা দেখি নিচ্ছি মূল বিন্দু ক্রমে একটা বললে আরেকটা পারে। কিন্তু যদি এইটা কোনো ঘাত আসে, মানে পাওয়ার যদি আসে, তখন এই রেখাটা বক্র হবে। দেখো এটাও সমানুপাতিক, সমস্যা নেই। এই যে এই বরাবর যদি তুমি বি নাও, আর এখানে যদি এ নাও, এটা এ আর এটা বি নিছো, এ সমানুপাতিক বি স্কয়ার না। দেখো যদি এইরকম হয় এ সমানুপাতিক বি, তখন এটা। আর যদি এখানে আমরা বলি যে এ সমানুপাতিক বি স্কয়ার, এই যে পাওয়ার হচ্ছে না, ঘাত কত আছে? 2, তখন কিন্তু গ্রাফটা এই যে এরকম হবে। এই যে দেখো, এই যে এইরকম হবে। কার উপর পাওয়ার 2 আছে দেখো তো? তাহলে বি কে টাচ করে যাবে, এটা বক্র হয়। অত কথা বাদ, সহজ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে যখন একটা বাড়লে আরেকটা বাড়ে, বা সমানুপাতিক কোনো একটা অ্যাঙ্গেলে থাকে, এবং যদি ঘাত অবস্থায় হয়, তখন রেখাটা কিন্তু এরকম স্ট্রেট একটা লাইন হয় না, তখন এই যে বক্র রেখার মতো হয়। তবে হ্যাঁ, এটা বাড়লে এখানে এটা কি মিন করে? এটা বাড়লে এটাও বাড়ে। এখানে কি মিন করে? এটা বাড়লে এটাও বাড়ে। এখানে দেখতেছো তো? তো এটা বক্র কেন হলো, এটার মতো কেন হলো না? এটা সরাসরি ঘাতটা এক আছে, আর ঘাতটা এখানে একটা ঘাত অবস্থায় আছে। কোনো কিছু এনট্রপিটা কি অবস্থায় আছে? ঘাত অবস্থায় আছে। যখন কোনো ঘাত অবস্থা থাকে, তখন রেখাটা বক্র হয়। আশা করি বুঝতে পারতেছি ইনশাল্লাহ। ইন্সপিরেটেড মানে আজকে করি সুন্দরভাবে জিনিসগুলো, আগে দেখো। আচ্ছা শোনো, এই ম্যাথটা দেখে, এত মূল আদর্শ গ্যাসে এত জল তাপ সরবরাহ করার ফলে গ্যাসের আয়তন 1 অ্যাটম স্থির চাপে, এই যে দেখো এই আয়তনটা 63 ঘন সেন্টিমিটার থেকে 113 ঘন সেন্টিমিটার। এইটা কি আয়তনের পরিবর্তন? এটা কি তাপ? তাহলে আমরা কিন্তু এই ম্যাথ, এখন কথা শোনো, ফিজিক্সের ম্যাথগুলো করার নিয়ম কি জানো? আমরা না উদ্দীপক পড়ার চেয়েও অনেক বেশি কঠিন হয়ে গেছে সমস্যাটা। ফিজিক্স কিন্তু খুবই সহজ লাগে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভালো, তাহলে বুঝতে পারো। দেখো তো এখানে গ্যাসের প্রকৃতি চাইছে না, আমি ভাববো কেন গ্যাসের প্রকৃতি চাইছে, তার মানে গামার মান লাগবে। অত কথা কেন, কার মান লাগবে? এই যে দেখো, আমার গামা ইকুয়াল কি লেখা যায় বলো? সিপি বাই কি? সিভি লেখা যায়, এটাই তো গামা নাকি? আচ্ছা আসো এবার বলো তো, সিপি ইকুয়াল কি লেখা যায়? সিভি ইকুয়াল কি লেখা যায়? সিপি মাইনাস কি আর? এগুলো পড়ি নাই নাকি নতুন মনে করতেছ? পড়ছি কি এগুলা? তাহলে যে সি এটা লেখা যায়। তা এখন আর এর মান তো আমরা জানি, আর তো ভালোভাবে মান জানি ইনশাআল্লাহ। তাহলে সিপির মানটা বের করতে হবে, তাই তো? তাহলে সিপির মানটা বের করি। এবার বলো তো সিপি, আর দেখো আমরা এক লাইনে করতেছি, ওগুলো কি করে? সিপি ইকুয়াল কি লেখা যায় বলো? কে সিপি ইকুয়াল কি লেখা যায়? ডিকিউ বাই এন ডিটি। মনে পড়ে? মনে কি পড়ে এটা? দেখো সিপি এখানে হলো কি সিপি মাইনাস কি রে আর, এই সিপির জায়গায় তো আমরা এটাও লিখতে পারবো। দেখো সিপির জায়গায় কিন্তু যা আমরা লিখতে পারবো কি এন ডি টি। এটা কার পার্থক্য? তাপমাত্রা পার্থক্য। এটা কার কি? এটা কি রে? মোল। মোল না? আর এটা কি তাপমাত্রা পার্থক্য? এটা হলো কি মোল। এখন মোল কত দেয়া আছে? এখানে কি মোল আছে? মোলের মানটা আছে। তাপ দেয়া আছে, এই যে তাপের মানটা দেয়া আছে। দেখো এই পুরো জায়গাটাতে কার মানটা তুমি জানো না, টি এর মানটা জানো না। দেখো এই যে ডিটি তাপমাত্রা পার্থক্যটা জানো না। দেখো অঙ্কটা শেষ। আচ্ছা এই অঙ্কটা যদি আমরা সাপ্লিমেন্ট বা যে কোনো জায়গা থেকে করি, 3, 4, 5 লাইন করাবে। আরে ভাই জিনিসটা যদি সহজে বোঝো, তাহলে তোমাদের এত কষ্ট হবে না। এখন এই যে তোমাদের এই তাপমাত্রার পার্থক্যটা লাগবে না? তাপমাত্রার পার্থক্যটা আমরা বের করতেছি। তুমি বলো তো যে এই যে পিভি ইকুয়াল কি লেখা যায়? পিভি 1 ইকুয়াল কি লেখা যায়? এন আর টি 1 লেখা যায় না? আর পিভি 2 ইকুয়াল কি লেখা যায়? এন আর টি 2। ঠিক আছে কি? আচ্ছা ভাই আপনি এই দুটো সূত্র লিখলেন কেন? ব্যাপারটা কি শোনো। দেখো তো এই উদ্দীপকের সিচুয়েশনে আমরা কি বুঝতেছি? এন দেয়া আছে, আর তো আমরা জানি না? তারপর এখানে দেখো এখানে কি আছে?
দেখো এই যে ভি ভি, এই যে দেখো তো ভি এ ভি ওয়ান আছে না, দেখো এখানে দেখাইছি একটু। এইটা আমাদের কার মান, এটা কিউ এর মান, এইটা কার মান, এটা এন এর মান, এইটা কার মান, এটা ভি ওয়ান এর মান, এটা কার মান, এটা ভি টুর মান। অঙ্ক তো শেষ। এখন তুমি বলো তো যে এই জায়গায় সবগুলো মান তুমি জানো কিনা? এখানে স্থির চাপ বলছে না, তাহলে এখানে চাপটা কত? এইখানে চাপটা হচ্ছে আমাদের 1.1325, এত প্যাসকেল না রে? তাহলে এটাও এত প্যাসকেল। বলো তো দুইটার ক্ষেত্রে সেম প্যাসকেল কেন? কারণ এখানে স্থির চাপ কথাটা বলছে। হয়েছে কি? তুমি দেখো তো এইখানে T1 পাইছো কিনা, এর থেকে দেখো এই মানটার সবগুলো মান তুমি জানো, দেখো দেখো না, তাহলে তুমি T1 পাবা। এখানে তুমি সব মান জানো কিনা? আর এর মান জানি, এন এর মান জানি, ভিটুর মান জানি, এখানে দেওয়া আছে যে ভিটুর মান এটা, এই পির মান এই যে 11 স্থির চাপ, মানে ওখানেও যে চাপ এখানেও সেই চাপ। এখানে T1 পাবে, এখানে কি পাবা? T2 পাবা। তাহলে T2 - T1 এটাই তো DT। হয়েছে কি? তাহলে দেখো এখন সব শেষ অঙ্কটা কত আসলে, উত্তরটা দেখি একটু দেখো তো। উত্তরটা বলো, উত্তরটা কত আছে? মানে ওই যে ডিটির মানটা কত পাচ্ছি দেখো তো, 304 বলো, 304.8 কেলভিন। দেখো তাপমাত্রা এই যে ডিটির মানটা কত পাইছি আমরা, ক্যালকুলেশন কো, ক্যালকুলেটরগুলো হাতে রাখো তো। 304.8 কেলভিন হয়েছে কি? এই যে দেখো, সরি আমরা তো এটার মান কেন বানাইলাম? আমরা এখান থেকে কার মানটা পাবো? ওই যে ডি, মানে এই যে ডিটি, ডিটি ইকুয়াল কি T2 - T1, তাহলে 304.8 কেলভিন না, আচ্ছা 83 কেলভিন বা 8 কেলভিন হয়েছে। এখন শোনো ভাই, দেখো একটু শেষ অঙ্কটা দেখো। তুমি এই মানটা কিন্তু জানো, বলো তো এই মানটা কত দেখা যাচ্ছে? কিটা দেখা যায়? বলো এই মানটা কত? এই যে 9। বলো তো এই ডিটির মানটা আমরা কত পাইলাম? এই যে দেখো 304.8। আর এর মানটা তো আমরা জানি, এন এর মানটা কত জানি, এই যে এত মান নাকি? ডিটির মানটা তো বের করছি নাকি? এন এর মান জানি, আর এর মান জানি, এটা সব ভাগ করবা গামা পাবা। দেখো গামার মান আমরা কত? 1.32। বলো তো এবার গ্যাসের প্রকৃতিটা এক পরমাণু, বহু পরমাণু না দ্বি পরমাণু? এটা কি বহু পরমাণু? 1.32 এটা কি বহু পরমাণু না? এই যে আমাদের অঙ্কটা সলভ। দেখো শোনো আবার বলি, দেখছো অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল, এটা সত্যি কথা, এটা তো মানতে হবে তাই না? কিন্তু আমরা অঙ্কটা ইজিলি বুঝলাম কিভাবে? শোনো, অঙ্ক আমার কাছে করা বাদ দিয়ে আমার এই এক্সট্রা কথাগুলো বোঝার চেষ্টা করো, তাহলে তোমার মাঝে একটা সাহস আসবে। ফিজিক্স সাবজেক্টটা ডিপ কনসেপচুয়াল, এটা সত্য, কিন্তু কনসেপ্টগুলো যত সহজে বুঝবা দেখবে তোমার কাছে এই জিনিসগুলো কোনো ব্যাপারে না। দেখো আমরা সহজভাবে চিন্তা করলাম সিপি, এখন তুমি কেন পাবো না? সিপির সূত্রটা ওই মধ্যে খেয়াল নাই, আর এর সূত্রটা আছে নাই। এই যে দেখো, এই যে এখানে এন আছে, এখানে পি আছে, এখানে ভি আছে, তাই এই যে এন পি আর এখানে হলো ভি, তাহলে পি ভি করে না ঠিক, ওইটা মাথায় আসলেই তুমি কিন্তু ওখান থেকে এই যে ডিটির মানটা বের করতে পারবা। এই অঙ্কটা কিন্তু শেষ। দেখো সহজভাবে চিন্তা করতেছি। ফিজিক্সে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চাইছে এটা কার মান, ওইটা করে লেখা যায় কি এনাফ, আর কিছুই ভাবতে হবে না যদি তোমার সব তথ্য ভালো মতো জানা থাকে। তথ্যগুলো যেন ভালো মতো জানা থাকে। থ্যাংকস। আচ্ছা, এই ম্যাথটা, এই যে এটি কত লেখা আছে দেখো তো, -20°C তাপমাত্রার 2 কেজি বরফকে 90°C তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলো, মোট এন্ট্রপির পরিমাণ কত? তো ফিজিক্সের ভদ্রতা কি? ফিজিক্সের ভদ্রতা ছবি আঁকা, আর ফিজিক্সের ভাষা ম্যাথ। তা ভদ্রতা যেটা, যে উদ্দীপকে ছবি আঁকা যায় ওই উদ্দীপকটা তুমি যদি ছবি আঁকো তাহলে তোমার কাছে জিনিসগুলো সবচেয়ে স্বাভাবিক মনে হবে। কনসেপ্ট যে যত ভালো বোঝে তার কাছে ফিজিক্সটা তত ইজি একটা সাবজেক্ট। আর সবচেয়ে বড় কথা যে টাইম কম লাগে। দেখো -20°C তাপমাত্রার পানি হয় না বরফ হয়? কে বরফ হয় না? এই যে দেখো আমি একটা বরফ নিলাম এখানে -20°C, ঠিক আছে? এটা একটা বরফ তাই না? এটা একটা বরফ। এটা যখন আমরা তাপ দেব তাপমাত্রা বাড়বে, তাপ দেব তাপমাত্রা বাড়বে। যখন এটা তার গলনাঙ্কে পৌঁছাবে, এটা মনে করো সে গলনাঙ্কে পৌঁছেছে, তাহলে বরফ গলে কত? বরফের গলনাঙ্ক কত? 0°C তাপমাত্রার আইস, তাই না? এখন 0 গলনাঙ্কে যখন পৌঁছায় তখন তো আমরা বলছি যে এই বরফটাকে যদি জাহান্নামেও দাও তাহলে সেটা 1°C তাপমাত্রা বরফ হবে না। যখন গলনাঙ্কে পৌঁছাবে যত তাপ দাও, মানে একবারে জাহান্নামে যদি ঢুকাও, তারপরে বরফটা 0°C তাপমাত্রা বরফে থাকবে, ঠান্ডায় থাকবে। তাহলে তাপগুলো গেল কোথায়? এতগুলো তাপ, ওই তাপগুলা এই বরফটাকে গলাইতে সাহায্য করবে, খুব দ্রুত এটাকে কি করবে? গলাইতে। এখন এই যে এইটা যখন গলনাঙ্কে পৌঁছাবে 0°C তাপমাত্রা, এই মাত্রা সে গলে গলনাঙ্কে যখন পৌঁছাবে তখন তার তাপমাত্রা আর বাড়বে না। তখন কি হবে জানো? ওইটা 0°C তাপমাত্রা পানিতে পরিণত হবে। এই যে পানি, এটা লিকুইড দিলাম, পানিতে পরিণত হবে।
এখন তুমি যত বেশি তাপ দিবে তত দ্রুত তার অবস্থাটা চেঞ্জ করবে, তাপমাত্রা চেঞ্জ করবে না, অবস্থাটা চেঞ্জ করবে, তাপমাত্রা চেঞ্জ করবে না, অবস্থাটা চেঞ্জ করবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিবা, এটা পানিতে পরিণত হবে। তাপমাত্রা কিন্তু চেঞ্জ করে 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি পানি হবে। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত 0 ডিগ্রির বরফগুলা সবগুলোই যখন পানিতে পরিণত হবে তখন আবার তাপমাত্রা বাড়া শুরু করবে। তুমি তো তাপ দিতে এসো গ্রাজুয়ালি, তাপ দিচ্ছ, তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়ে, আবার তাপ দিচ্ছ, পানি হচ্ছে, তাপমাত্রা কিন্তু বাড়ে না, তাপ দিচ্ছ, পানি হচ্ছে। তারপর যখন সবাই পানি হয়ে গেল, তাপ তো তুমি দিতেইছো, তারপর তাপ দিচ্ছ, আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে, তারপর কত ডিগ্রি হইলো? 90 ডিগ্রি সেলসিয়াস কিসে পরিণত হইলো? পানিতে পরিণত হলো। এই কাহিনী হলো এই। এখন বলো, আমাদের কাছে জিনিসটা ইজি হলো। এখন আমরা তো সূত্র শিখছি, সেটা তাপমাত্রা পরিবর্তন হলে এন্ট্রপির সূত্র শিখছি। আবার কি পরিবর্তন হলে? আবার অবস্থার পরিবর্তন যদি হয় তখন আমরা এন্ট্রপির সূত্র শিখছি না এটা? তাহলে এখন আমরা যদি তাপমাত্রার পরিবর্তন হয় তখন এন্ট্রপির সূত্রটা কি হইতে পারে দেখো তো দেখি। এইটা একটু বলো তো, তাপমাত্রা পরিবর্তন হলে এন্ট্রপির সূত্রটা কি হবে? এইখানে বলো, এটা ডিএস করবা বা S1, এটা কিন্তু পরিবর্তন আকারে বুঝিয়েছি এসটা, ঠিক আছে? বলো তাপমাত্রার পরিবর্তন হলে সূত্রটা কি? এমএস, এটা একটা আই দিলাম, এমএস লন T2 বাই T1। T2 কোনটা? T2 হলো এটা। এই যে দেখো, এই জায়গাটা নিয়ে বলতেছি। দেখো এখান থেকে এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে না, এখান থেকে এখানে বরফ হয়েছে। বরফ হওয়ার পর কি তাপমাত্রা পরিবর্তন হবে? ওইটা তো গলনাঙ্কে পৌঁছার পরে আর কোনো তাপমাত্রা বাড়বে না যতক্ষণ না পর্যন্ত বরফটা পুরোটা পানিতে পরিণত হয়। তাপ দিবা বা পানি হবে, তাপ দিবা, যত বেশি তাপ দিবা তত দ্রুত পানি হবে। যখন সবাই পানি হবে তারপরে পানি থেকে তাপমাত্রা বাড়া শুরু করবে। অর্থাৎ কোনো পদার্থ গলনাঙ্ক স্ফুটনাঙ্কে পৌঁছার পর তার তাপমাত্রা পরিবর্তন হয় না যতক্ষণ না পর্যন্ত অবস্থাটা পুরোপুরি চেঞ্জ না হয়। আইস থেকে যতক্ষণ পর্যন্ত লিকুইড হবে না। কি ব্যাপারটা বুঝছো? এখন দেখো, তাহলে এটা লিখতে পারি। তাহলে বলো T1 এর মান কোনটা? এইটা যেটা মান এটা না। এখন এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন বানাবা, কত দ্বারা যোগ করতে হয়? সেলসিয়াস করবা, যেটা আসবে সেটাই। আর এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন? এটা তুমি পারবে। তাহলে এবার বলো, এবার এই জায়গাটাতে আসো, এই জায়গাটাতে এটাও তো একটা এস নাকি? এখানকার কন্ডিশন কি? তাপমাত্রা চেঞ্জ না, কি চেঞ্জ? অবস্থার পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে সূত্রটা কি? MLF বলো বাই টি। বলো তো টিটা কত এখানে? এটা টি তো একই কি, বুঝছো না? তাহলে MLF বাই কি টি তাপমাত্রা আরো কত? 273। আর এই এম তো জানোই নাকি, এম কত কেজি দিয়ে আছে? 2 কেজি। এলএফটা কি আমাদের মুখস্থবিদ্যা, ওইটা আমাদের কি রাখতে হবে? মুখস্থ। এলএফ এগুলো আমরা তো কনসেপ্টে দিছি না। মুখস্থর ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। একটা কথা বলি, একটা সিক্রেট কথা, যে সবাই বলতেছে যে কি জানি, মানে বুঝতে হয়, এটা সত্য, কিন্তু একেবারে এই মুখস্থ যে করতে হয় এই কথাটা, এই মুখস্থ বিদ্যাটা এটাকে এতিম হয়ে গেছে। এটার ব্যাপারে কেউ স্বীকারই করতে চায় না যে আসলে মুখস্থ করতে হয়। তুমি কত দ্রুত বাবা সেটা ডিপেন্ড করতেছে তুমি কত ডাটা ভালো জানো। আচ্ছা, মুখস্থও করতে হয়, বুঝতে হয়, দুটোই কিন্তু ঠিক। বলতে কি সমস্যা? আচ্ছা, ডাটাগুলো যেন ভালো জানো, খুব দ্রুত বলো তো দেখি। এই এসের মানটা কত? খুব দ্রুত 2100। কারণ এই যে দেখো, -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই এরিয়ার মধ্যে সে কি বরফ না? এটা হবে বরফের আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ, তারপর হচ্ছে তোমার এই যে জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কি পাওয়া যাবে না? জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ ওগুলো আমরা দিছি, মুখস্থ রাখতে হবে তোমাদের। আর জলীয় বাষ্পের কি আছে? একটা আপেক্ষিক সুপ্ততাপ। হ্যাঁ, সুপ্ততাপ আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। দেখো এখন এই বিষয়টা আবার দেখো তো দেখি। বলো এখানে আমরা আবার কি কাজ করব? এটাও তো একটা এন্ট্রপি নাকি? এখানে কি লাগবো বলো? S3 লাগবো। S3 এখানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে না? তো তাপমাত্রা চেঞ্জ হলে সূত্র কি? MS, এটা একটা L দিলাম, এখানে কিন্তু I দিছি, তাই না? এটা আইসের আপেক্ষিক তাপ, কিন্তু এটা তো তরল। তাহলে MS কি লাগবো? লন T2 বাই T1। তাহলে কি বুঝলাম? যে তাপমাত্রা যদি চেঞ্জ হয় তখন এটা এন্ট্রপির সূত্র। তাপমাত্রা যদি চেঞ্জ না হয় আর গলনাঙ্কে থাকে ML বাই T। কিন্তু যদি বাষ্পীভবন হয়, এটা তো আমরা করাইছিলাম কনসেপ্টে। বলো তো বাষ্পীভবনে কি দেবো আমরা? MLV বাই T। তাহলে MS লন T2 বাই T। ক্লিয়ার হয়েছে? থ্যাঙ্কস। এখন আমাদের কাজ কি? এই সবগুলো কি করবো? যেভাবে যে মানটা পাবো সবগুলো যোগ করবো, এটাই মোট এন্ট্রপির পরিবর্তন। একটা কথা বলি, এন্ট্রপি মানুষ হিসেব করতে পারে না। আমরা কনসেপ্টে বলছিলাম কালকে, এন্ট্রপি হিসাব করতে পারে না, এন্ট্রপির পরিবর্তনটা হিসাব হয়। এই যে এন্ট্রপির তাপমাত্রা হিসাব করার ব্যাপার করা সম্ভব না, তাপমাত্রা পরিবর্তনটা হিসাব করা যায়। কেন আমরা বলবো এখন। দেখো তাহলে S1 S2 আর কি রে? S3। তাহলে এগুলো পরিবর্তন। আমি টি দিতেও পারি, নাও দিতে পারি, এটা পরিবর্তন। তাহলে 1 2 3 এই তিনটে যদি যোগ করি, এই কন্ডিশনে মোট এন্ট্রপির পরিবর্তন আমরা পেয়ে গেলাম। তাই ঠিক আছে কি?
তাহলে আমরা লিখবো H1 প্লাস H2 প্লাস H3 শেষ। আশা করি বুঝতে পারতেছো। এইটা হলো বরফ, কারণ এই এরিয়ার মধ্যে সে বরফের আপেক্ষিকটা নেবো, আর এই এরিয়ার মধ্যে সে তরল পানির আপেক্ষিকতা 42, সেটা আমরা নেবো লন T2/T1। টি কোনটা রে? এই কন্ডিশনে কোনটা? এটা থেকে এটা হয়েছে না, এইটা T1, এটা T2। এই কন্ডিশনের ক্ষেত্রে কোনটা কি? এটা T1, এটা T2। এখন তুমি T1 T2 ইউজ করছো যেহেতু, এটা ড্যাশ ড্যাশ করো, সেটা তোমার আরো ভালো হয়, মানে বুঝির পাবা তখন, বুঝছো কি? এই তাহলে এই বলো ম্যাথের চেয়েও এটি তো অন্তত বুঝছো এখানে যে ফিজিক্সের চিত্রের ব্যাপারে যে যত ভালো, ফিজিক্সটা তার কাছে তত ইজি। আর ভালোভাবে যদি বোঝো তাড়াহুড়ো করতে হবে না, ভালোভাবে বুঝলে তাড়াহুড়ো করতে হবে না। তুমি স্লো লিখবে তারপরে দ্রুত লিখতে পারবা। আর যদি কম বোঝো, ডাপ থাকে, তথ্যগুলো মুখস্থ না থাকে, তখন লিখবে প্রচুর, কিন্তু সময় লাগবে। খুব দ্রুত লিখবে কিন্তু তাও সময় লাগবে। এখানে দেখো তো এটা এখন সলভ করি। কিভাবে সলভ করতেছি দেখো। সহজ কথা কইতে আমার সহজে, সহজ কথা যায় না বলা সহজ। দেখি মনে হচ্ছে যে আল্লাহ কি যে হবে। দেখো এ থেকে কোথায় আসছে? বিতে। তাহলে এটা কি সমষ্ণ প্রসারণ, আর বি থেকে সিতে রুদ্ধতাপীয় প্রসারণ, সি থেকে ডিতে সমষ্ণ সংকোচন, আর ডি থেকে এতে রুদ্ধতাপীয় সংকোচন। প্লিজ সহজ কথা, এখান থেকে এখানে আয়তনটা বাড়ছে, V1 থেকে V2টা বড়, আর V2 থেকে V3টা বড়, আর V3 থেকে V4, এটা কিন্তু V4, এই যে এই মানটা কিন্তু V4 মান। এটা কি মান? এটা কিন্তু V4, তাই না? এটা কিন্তু V4, তাহলে এটা লিখতেছি না, এটা কিন্তু V4। তাহলে দেখো তো এই সি থেকে এই যে এইটা এই বরাবর আয়তন না, সি থেকে এই আয়তনটা বড় না এই আয়তনটা বড়? সির আয়তন বড়। তার মানে সি থেকে যদি ডিতে আসে সংকোচন হইলো কিনা? তাহলে এটা সমষ্ণ সংকোচন। বলো তো এটা সোয়া কেন? হ্যাঁ, কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তাহলে এই যে ডি থেকে কোথায় যাচ্ছে? এতে। তাহলে দেখো এই যে এখান থেকে এখানে আয়তনটা বাড়লো, কারণ এইটুক এইটা হলো আয়তন, আর এটা হলো বি এর আয়তন। দেখো তো এটা থেকে এইটা আয়তন বড় না, আর এইটা হলো সি এর আয়তন, আর এটা হলো ডি এর আয়তন। তার মানে এখান থেকে প্রসারণ হয়েছে, এখান থেকে প্রসারণ হয়েছে, এখান থেকে সংকোচন, এখান থেকে সংকোচন। আমরা তাফসীরে এগুলো পড়ছি, বোঝার চেষ্টা করো, সেভ রাখতে হবে ডাটাগুলো। এখন এই ম্যাথে আমাদের এই গ্রাফটা দিয়ে বলছে যে P1 P3 ইকুয়াল কি P2 P4 নাকি? তো এইটা আমার প্রমাণ করতে বলছে, কোনো সমস্যা নেই। আমরা বাম পক্ষটা লিখি, সহজ, ধরতে পারলে সহজ, আর না দিলে অনেক ঝামেলা। এটা তো আমাদের বাম পক্ষ নাকি? তাহলে এবার তোমরা কিন্তু জানো P1 ইকুয়াল কি লেখা যায়, আমরা সেটা জানি, সেটা কি P2 V2/V1। এবার P2 ইকুয়াল কি লেখা যায় বলো? P3 V3। দেখো তো P2 জায়গায় 3 হবে। P1 এখানে, ও হ্যাঁ এখানে 3 হবে না উপর মান। তাহলে এবার দেখো P1 ইকুয়াল কি লেখা যায়? P2 V2/V1। আর P3 ইকুয়াল কি লেখা যায়? P4। তাহলে P4 V4 কত আসবে? V3, তাই তো? তাহলে এখন আমাদের অঙ্কটা কিন্তু সলভ। কিভাবে সলভ? যে মানগুলো আমাদের এখানে দেয়া আছে, দেখো এই মানগুলো কিন্তু আমাদের দেয়া আছে। দেখো এটা কি 1 নম্বর থেকে এটা আসে নাই? এটা তো 1 নম্বর V1, তাহলে এটা হলো আমাদের V1 এর মান। এটা দেখো তো বি না, এটা বি না রে, বি থেকে যে এটা V2 এর মান, এটা V3 এর মান, আবার এটা কি ডি বিন্দুতে এটা V4 এর মান না? তার মানে এইটা হচ্ছে আমাদের V4 এর মান। তো সলভ। এখন আমরা মানগুলো বসাই। P2 এর মান তো আমাদের, আমরা তো জানি P2 এর মানটা তো আমাদের প্রমাণের হিসাব না। V2 এর মানটা কত দেয়া আছে কি? নাই। তাহলে V2 এর মানটা আমরা লিখলাম। এবার বলো P4 এর মান দেয়া আছে? নাই, রাখলাম। V4 এর মান কত দেখো তো? 2 ইনটু কত? 2 ইনটু 10 ইনভার্স 2। এবার আসো V1 এর মানটা কত দেয়া আছে এখানে? 10 ইনভার্স 2। আর V3 এর মানটা কত আমরা জানি না, তাই তো? একটা বিষয় দেখো, শোনো, প্রমাণের অঙ্কের একটা বুদ্ধি আছে কি জানো? কুলুটা পাওয়া যায় বাম ডান থেকে মিলাইয়া। দেখো P2 আর কি আছে? P4। নিশ্চিত থাকো P2 আর P4 আমাদের তাফসীরের বিষয়। তার মানে এগুলো সব কাটাকাটি যাবে, P2 আর P4টা থাকবে। যাবো P1 P3 ইকুয়াল P2 P4। তার মানে এগুলো সব কাটাকাটি যাবে, এটা বিশ্বাস আছে কিছু? তাহলে অর্থাৎ P2 P4টা টিকবে, আর বাকিগুলো একটা টিকবে না। তো দেখো এই মানগুলো যেহেতু দেয়া আছে, এখানে আমরা কি করছি, এখানে যা মান দেয়া আছে সেই অনুযায়ী বসাচ্ছি, যেগুলো মান দেয়া নেই সেগুলো আমি লিখছি, তাই তো? এখন আমাদের লাগবে কি? V2 আর V3। আমরা তো জানি রুদ্ধতাপীয় প্রসারণ আর রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে প্রসারণ অনুপাত সংকোচন দুইটারই কি হয়? সেম হয়। কিভাবে? মনে করো এইটা হচ্ছে রুদ্ধতাপ, এই যে করে এই যে AD ও BC রুদ্ধতাপ কিনা, একটু দেখো তো রুদ্ধতাপ কিনা। রুদ্ধতাপ দেখো দেখা যায় কি? তাহলে AD দেখা যাচ্ছে কি এটা? আচ্ছা দেখো, আচ্ছা লাইনটা একটু ইয়াতে লিখি। তা আমরা কি বুঝলাম যে
এই যে এডি ওইটা বাদ দিলে বাজে, দেখো এডিটা রুদ্ধতাপ আর বিসিটা কি রুদ্ধতাপ। আর রুদ্ধতাপগুলোর সংকোচন এটা তো রুদ্ধতাপীয় প্রসারণ, এটা রুদ্ধতাপীয় সংকোচন, তাদের সংকোচন প্রসারণ অনুপাতটা কি হয় সবসময় সেম হয়। তাহলে এখন সেম করি, দেখো এই যে V4 এইটা, এই V4 বড় তো V4 বড় না V1 বড়? এইটা কি সংকোচন না? এখান থেকে এটা ছোট হবে। আচ্ছা দেখো এটা থেকে এটা কি হবে ছোট হবে, তাহলে এটা তো রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ এটা থেকে এই আয়তনটা কি হবে, এই ডি থেকে এতে যাওয়া সংকোচন মানে কি অবশ্যই ডি এর আয়তন থেকে ভি এর আয়তনটা কি ছোট হবে। তাহলে এই যে দেখো এই যে প্রসারণ অনুপাত সংকোচন কোন ধাপে, এডি ধাপে। এবার এই যে এখান থেকে এখানে গেছে এইটা হলো তোমার V4, এটা হলো V1। সংকোচন মানে কি অবশ্যই V4 থেকে যদি V1 হয় সংকোচন মানে কি V1টা ছোট হয়েছে, তাহলে এই আয়তনটা বড় আর এই আয়তনটা ছোট। এবার আসো আরেকটা রুদ্ধতাপ কোনটা কোথায়, বিসি। তাহলে বিসি এর ক্ষেত্রে এইটা বড় না এটা বড়, এটা প্রসারণ, এটাও কি প্রসারণ না, এটা রুদ্ধতাপীয় প্রসারণ, অর্থাৎ V2 থেকে কে বড়, V3 বড়। তাহলে এই যে V3টা প্রসারণ আর V2টা কি রে, V2টা সংকোচন, V4টা প্রসারণ, V1টা সংকোচন, V3টা প্রসারণ, V2টা সংকোচন। এই যে প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন। এবার তোমরা বলো তো দেখি এই মানটা আমাদের কত দেয়া আছে, দেখো এই মানটা কত দেয়া আছে, এই যে দেখো তো V4 এর মান কত 2 × 10 ইনভার্স 2 আর V1 এর মান কত, তাহলে 10 ইনভার্স 2 দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে। তাহলে এইটা যদি আমরা কাটি, দেখো তো এইটা কাটাকাটি করলে কত আসতেছে 2 আসতেছে, তার মানে কি বোঝা গেল V3/V2 ইকুয়াল কত আসে 2। তাহলে এই যে দেখো তো দেখি V3 বাই, দেখো তো আমাদের এটা কি ঠিক আছে, তাহলে এই যে দেখো V3/V2 ইকুয়াল কত পাইছি, কাটাকাটি করে এখানে 2 পাইছি না, 2 পাইছি। তার মানে দেখো V3/V2 ইকুয়াল যদি 2 হয় তাহলে এখানে কি আছে V2, এই যে 3 উপরে এখানে 2 উপরে না, তাহলে 2 জায়গায় কি লিখতে হবে 1/2। তাহলে আমরা লিখতেছি P2 P4। দেখো তো আবার একটা কথা বলি, এইটা আর এটা কাটা যায় কিনা, এটা কাটা যায়, উপরে কি থাকতেছে 2 থাকতেছে, এই যে 2 লিখলাম। এবার বলো V3/V2 ইকুয়াল কি 2, তাহলে এবার বলো 3 উপরে এখানে 2 উপরে না, তাহলে এখানে কি হবে এটা কে 1/, বলো V2/V3 ইকুয়াল কি লাগবে তখন 1/2। এই 2 কাটা গেল, কত আসতেছে P2 P4। দেখো তো দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে রে, শেষের অক্ষরটা শেষের দেখা যাবে। আচ্ছা দাঁড়াও, তা আমরা হয়তো বুঝতে পারতেছি এখানে আমরা মান বসাইছি P1 আর P3। দেখো বলো তো এই মানগুলো আমরা কিভাবে পাইছি, P1 এর মানটা কিভাবে পাইছি, P1 V1 ইকুয়াল P2 V2 আর P3 V3 এইটার মান আমরা কিভাবে পাইছি, এটা কি বুঝছো, এই P1 এর মান এটা কিভাবে বসাইলাম, কারণ আমরা কি জানি P1 V1 ইকুয়াল কি লেখা যায় P2 V2 আর P3 V3 ইকুয়াল কি লেখা যায় P4 V4। দেখো এখান থেকে আমরা P1 এর মান পাবো P2 V2/V1 আর এখানে আমরা কার মান পাবো P4 V4/V3। এই যে দেখো P3 ইকুয়াল কি লেখা যায়, এইটা নিচে যাবে না, তাহলে কি হবে P4 V4/V3 আর P4 V4/V3 P3 এর মান এই দুটো থেকে। এখন ভাইয়া এই সূত্র দুটো আপনি লিখলেন কেন ভাই, দেখো তো V1 আর V2, দেখো চিত্রটাতে দেখো তো V1 V2 কোন প্রসেসে আছে, এই যে V1 আর V2, এটা V1 আর এটা কি V2, এটা কি সমষ্ণ না, আর সমষ্ণ কি বয়েলের সূত্র কি P1 V1 ইকুয়াল P2 V2। তাপমাত্রা যদি সেম থাকে P1 V1 ইকুয়াল P2 V2, আর তাপ যদি সেম থাকে কি রে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এই যে V1 আর V2 সমষ্ণ প্রক্রিয়া কিনা, তাহলে সমষ্ণ প্রক্রিয়া তো তাপমাত্রা সেম হলে বলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল P2 V2। আর দেখো আবার দেখো এই যে P3 V3 আর P4 V4 কোনটা, এটা কি P3 V3 না, আর এটা কি P4 V4 না, তাহলে বলো এটা কি সমষ্ণ কিনা, এই জন্য আমরা লিখতে P3 V3 ইকুয়াল P4 V4। তাহলে বাম পক্ষে বলা আছে P1 আর কি P3, তার বাম পক্ষে ইকুয়াল P1 P3 লিখছি। আর এই সূত্র এই অনুযায়ী আমরা কি লিখতে পারি P1 এর মান বসাইছি, আর এইখান থেকে আমরা P3 মান পাবো না, এখানে P3 মানটা বসাইছি, তারপর যেগুলো মান দেয়া আছে মান বসাইছি, মান বসার পর দেখতেছি যথাযথ মান বসানোর পরে দেখতেছি V2 আর V3টা দেয়া না, এই যে দেখো V2 V3 দেয়া নাই, V2 V3 যেহেতু দেয়া নাই, এই দুটো আয়তন তো দেয়া আছে, এই দুটো আয়তন আমরা কি রুদ্ধতাপীয় সংকোচন আর প্রসারণের ক্ষেত্রে কি জানি প্রসারণ সংকোচনের অনুপাত কি সেম হয়। তাহলে এই ধাপের প্রসারণ অনুপাত সংকোচন, এই ধাপের প্রসারণ অনুপাত সংকোচন, এই যে প্রসারণ অনুপাত সংকোচন আর এই ধাপের প্রসারণ অনুপাত সংকোচন, অবশ্যই এই দুটো সেম। এখন দেখো V4 আর V1 দেয়া আছে, এটা কাটাকাটি করলে কত আসে 2 আসে, যদি 2 আসে তাহলে দেখো V3 V2 ইকুয়াল 2, তাহলে V2 V3 ইকুয়াল কি 1/2। এই জন্য আমরা এই যে P2 P4 ঠিক লিখছি, আর এই যে V2 V3 জায়গায় লিখছি 1/2, এই 2 আর এই 2 কাটা, তাহলে P4 P2 আর P4 আসলে এই যে P2 P4 আসলে, আশা করি বুঝতে পারতেছো।
তো থ্যাঙ্কস।